আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি। চারজন অতিথি আজকে যোগ দিবেন আমাদের সাথে। এই মুহূর্তে আছেন তিনজন, আমরা তাদের সাথে দর্শক মণ্ডলী চলুন পরিচিত হই। আমাদের সাথে হাতের ডানে আছেন কৃষিবিদ মোহাম্মদ আকবর হোসেন, অ্যাসিস্ট্যান্ট ইন্টারন্যাশনাল সেক্রেটারি, কৃষক দল সেন্ট্রাল কমিটি। জনাব আকবর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানান। এবং আমার হাতের বামে আছেন জনাব মুজিবুল হক মনি, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, যুক্তরাজ্য জাসদ এবং রাজনৈতিক বিশ্লেষক। জনাব মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আপনার সঙ্গে সঙ্গে আমাদের শ্রদ্ধেয় শ্রোতা যারা আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা। কানাডা থেকে দর্শক মণ্ডলী ভার্চুয়ালি আমাদের সাথে যোগ দিচ্ছেন জনাব কাজী মামুন, ডাইরেক্টর গ্লোবাল জাস্টিস নেটওয়ার্ক। জনাব কাজী মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ফারহান। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। দর্শক, আমরা কথা বলছিলাম কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফর। আমাদের সাথে কানাডা থেকে যোগ দিয়েছেন জনাব কাজী মামুন। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই প্রধানমন্ত্রীর বর্তমান সফর, আমরা জানি যে তিনি বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন সফরের জন্য। ভারতের সেই হিসাবে চীন প্রথম সফর, পার্থক্য কি? আমি যেটা বুঝতে পারছি আসলে জিওপলিটিক্স এর দিক থেকে চিন্তা করতে গেলে, যে তারেক রহমান ভারতে গেলে তার রাজনৈতিক ভাবে তার যে অবস্থানটা তৈরি হতো দেশের ভিতরে এবং বাইরে, বিশেষ করে আপনার কূটনৈতিক সম্পর্কগুলো যেভাবে আসলে বাংলাদেশকে ইফেক্ট করতো, সেদিক থেকে মালয়েশিয়া এবং চীন ডেফিনেটলি তার জন্য হচ্ছে সেফেস্ট ব্যাট হিসেবে ছিল। এ কারণে সম্ভবত তিনি মালয়েশিয়া এবং চীনকে বেছে নিয়েছিলেন। কিন্তু একটা আমাদের সাথে আছেন কৃষিবিদ, যিনি বাংলাদেশের কৃষক দলের, তিনি অ্যাসিস্ট্যান্ট ইন্টারন্যাশনাল সেক্রেটারি। আমি আপনাকে একই প্রশ্ন করতে চাই, আসলে কি বাংলাদেশের সংসদে সরকারি দল বিরোধী দল আছে কিনা জনাব আকবর? তার আগে আপনার কি ওই আগের পয়েন্টগুলো কি আমি কি রিসাবল করব কিছু? চায়না সফর সম্পর্কে আমি জানি আপনি নিজে চায়নাতে চীনের পড়াশোনা করেছেন। না, আমি সেটার প্রেক্ষাপটে না, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের প্রাইম মিনিস্টার জননেতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান জনাব তারেক রহমান সাহেব যে সফর উনি মালয়েশিয়া এবং চায়নাতে করে এসেছেন, তার একটু যদি আমি সুন্দর করে ক্লিয়ারলি আপনাকে বিশ্লেষণ দিতে চাই, সেটা হচ্ছে যে একটা সাস্টেনেবল ব্লুপ্রিন্ট বলতে পারেন। সাস্টেনেবল ব্লুপ্রিন্টে আমি এভাবে বলতে চাই যে এখানে আপনার বাণিজ্য, এখানে আপনার সংস্কৃতি, এখানে আপনার দ্বিপক্ষীয় যে সম্পর্ক, এখানে যে সাস্টেনেবল যে উন্নয়ন ইন দ্য ফিউচার বাংলাদেশে করা জন্য যেসব পলিসি বা প্রোগ্রামগুলো আমরা চিন্তাভাবনা করতেছি, আমাদের একনেকে অনেক বিষয় নিয়ে অলরেডি কিন্তু অনেক প্রজেক্ট নিয়ে আমরা কিন্তু কাজ করতেছি। যেমন ধরেন তিস্তা ব্যারেজ, যেমন ধরেন আমরা পদ্মা ব্যারেজ, বিভিন্ন অনেক রকমের ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রীয় যে অনেক সিরিয়াস ইস্যু যেগুলো আছে, সেগুলো একমাত্র চায়না ছাড়া আমরা কারোর সাথেই দ্বিপক্ষীয় যে ব্লু প্রিন্ট যেটা সাস্টেনেবল করা যায়, সেটা একমাত্র চায়না আমাদেরকে করতে দিতে পারে। পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে কিন্তু ওগুলো দিতে চাচ্ছে না বা করতে দিতে তারা খুব একটা, তারা কিন্তু মানে আমাদের পক্ষে সাপোর্টিং নাই এইসব প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে গেলে। তাহলে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, আমি যদি একটু প্রিভিয়াস আগের সরকারের দিকে ফিরে যাই, আপনি দেখবেন তখনকার সরকার প্রাইম মিনিস্টার উনি বলতেছিলেন যে আমরা ভারতের সাথে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক। তো উনি ওই কথা বলার পরে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, কিন্তু বিএনপি দেখেন আপনার, কিন্তু ওনারা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকলেও ওনারা কিন্তু জামাই আদর করেছেন কিন্তু চায়নাকে। তার মানে কিন্তু ওনারা কিন্তু দুই নৌকাতে পাড়া দিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতিটা এবং বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন। কিন্তু আমাদের জিনিসটা হচ্ছে ডিফারেন্ট। আমরা বিএনপি করতে চাই, আমরা হচ্ছে সাস্টেনেবল ব্লু প্রিন্ট, সাস্টেনেবল পলিটিক্স, যেটা হচ্ছে যে আপনার দু নৌকা না, সব নৌকাকে একটা জাহাজের মধ্যে উঠাই নিতে চায়। আমাদের রাষ্ট্রীয় নেতা যে প্রাইম মিনিস্টার এখন আছেন, উনি হচ্ছেন এমন একজন নেতা, যে নেতা হচ্ছে ভিশনারি নেতা, জিয়া রহমানের সন্তান। যেখানে আপনি খেয়াল করে দেখেন, ওনার ভিতরে কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করা, বাণিজ্যের যে উন্নয়ন করা এবং দ্বিপক্ষীয় মালয়েশিয়া এবং মালয়েশিয়ার যে ধরনের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন, আপনি যদি খেয়াল করেন খুব ক্লোজলি এবং দেখতে পাবেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব ইব্রাহিম সাহেব অত্যন্ত আমাদের কিন্তু একটা মানে ভ্রাতৃত্ব স্বরূপ যে একটা জাতিগত যে একটা রিলেশন
ওনারা এটা শো করেছেন, এটা অতুলনীয়, অভাবনীয়। এটা কখনো কোনো সময় কোনো প্রাইম মিনিস্টারের কাছে আমরা দেখতে পাইনি। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা সব ইন্ডিয়াকে দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা চায়নার সাথেও সম্পর্ক রেখেছি, কিন্তু প্র্যাকটিক্যালি যে এটা একটা সাস্টেনেবল যে একটা যে কূটনীতি, সেটা কিন্তু আমরা কখনো করতে যাই নাই। আমরা কিন্তু নিজেদের স্বার্থের জন্য আমরা কিন্তু সবসময় রাষ্ট্রকে আমরা সামনের দিকে ঠেলে দিয়ে রাষ্ট্রের জনগণকে ভিক্টিমার করেছি। তো সেই জায়গাগুলো থেকে বিএনপি একটা সুদূর প্রসারী, এবং আপনি এখনই যদি রেজাল্ট চান, কালকে মাত্র কাজী visit হয়ে মাসুম গেছে। বলেছেন যে আসলে এই সফর থেকে প্রাপ্তি কি? প্রাপ্তিটা হচ্ছে এই যে আপনার যে প্রথম সফরের আপনার মাত্র সরকার গঠন হয়েছে কত, আপনার 4 মাস হয়েছে। এই 4 মাসের মধ্যে আপনি একটা বড় আকারের একটা ধরেন বাজেট হয়েছে। এখন বাজেটের পরে আমাদের যে রাষ্ট্রীয় উন্নয়নের যে আমাদের যে প্রজেক্টগুলো নিয়ে আমরা কাজ করব, তার আগে আমাদের সবচেয়ে জিওপলিটিক্সের যে কূটনীতিগত যে ব্যাপারটা আছে, সেটাতে আমাদের রিলেশনটাকে আমরা ডেভেলপ করতে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে ফার্স্ট অফ অল চায়না যাওয়া, মালয়েশিয়া যাওয়া। মালয়েশিয়া কেন যাওয়া? মালয়েশিয়াতে যে প্রবলেমগুলো আছে, উনি যে কথাগুলি বললেন যে মালয়েশিয়ার প্রবলেমগুলো এখনো সলভ হয় নাই। এখন একটা সরকারের সাথে আরেকটা সরকারের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে, এরপরে যে সমস্যাগুলো তাদের কাছে জানানো হয়েছে, ওরা অ্যানালাইসিস করবে, আমরা অ্যানালাইসিস করব। প্রতিটি জিনিস যখন একসাথে সিনক্রোনাইজড হবে, তখন কিন্তু একটা ফর্মুলেশন বের হয়ে আসবে, তখন আপনি রেজাল্ট দেখবেন। আপনি আজকে সফর হয়ে গেছে, কালকে যদি আপনি রেজাল্ট দেখতে চান, আবার ডিক্লারেশন দেখতে চান, এবং আরেকটা জিনিস আছে, সরকারের প্রতিটি সরকারের আমি বলি আমি বলি প্রতিটি সরকারের এইমটা হচ্ছে এই, আপনি সাস্টেনেবল ব্লুপ্রিন্ট, সাস্টেনেবল আপনার কূটনীতিকে ডেভেলপ করা। সেটা কি কাজী মাসুম বলেছেন, আমরা মূল প্রশ্নে আসি। কাজী মাসুম বলেছেন যে বর্তমানে এই যে বিরোধী দল থেকেও তাকে সাধুবাদ জানানো হয়েছে প্রধানমন্ত্রীর সফরের। এটা একটু আমি বলে রাখি, আপনি কিন্তু যে বর্তমান যে সরকার এখন কিন্তু এখানে কিন্তু বিরোধী দল যেটা, সেটা পুতুল বিরোধী দল না, কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ। উনি যে কথাটা বললেন যে ওনাদের সাথে আন্দোলন করেছেন এবং এনসিপি এবং জামাত, সেজন্য তারা এদের একটা পুতুল বিরোধী দলের মতো মনে করেন। তাহলে কি ওনার কাছে আমি প্রশ্ন করি, 86 সনে বিএনপি এবং আওয়ামী লীগ যুগপৎ আন্দোলন করে কিন্তু এর সাথে 90-এর গণ আন্দোলনের সময় তাদেরকে কিন্তু ক্ষমতাচ্যুত করা হয়েছিল। তাহলে কি তারা কি একসাথে যুগপৎ আন্দোলন করার জন্য কিন্তু তার বন্ধুত্ব হয়ে গেছিল? না। তারা কি পুতুল সরকার হয়ে গেছিল? না। তাহলে কি আপনার জামাতের সাথে যুগপৎ আন্দোলন করে এখনো 96-তে আওয়ামী লীগ আপনার বিএনপিকে ক্ষমতাচ্যুত করে, সেটাও কি আপনি কি মনে করেন তাহলে কি এটা কি একটা কি মানে পুতুল আইওয়াসের একটা পলিটিক্স ছিল? তা তো না। তাহলে এখানে যদি এই আন্দোলন তো আসলে তো জনগণের ছিল, এটা কোনো আওয়ামী লীগের আওয়ামী লীগকে বিচ্যুত করার জন্য এটা কিন্তু জামাতের আন্দোলন নয়, এটা কিন্তু বিএনপির আন্দোলন নয়, এটা কিন্তু এনসিপির আন্দোলন নয়, এটা কিন্তু সাধারণ মানুষ নিষ্পেষিত হয়ে যাওয়ার কারণে এটা কম্বাইন্ড আন্দোলন। সেই কম্বাইন্ড আন্দোলনে আপনি যদি এদেরকে বলেন যে এরা এখন পুতুল হয়ে গেছে, এদের সাথে আন্দোলনে থাকার কারণে, এখানে তো আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল এবং আওয়ামী লীগের লোকরাও ছিল। হ্যাঁ, বর্তমানে এই সাধুবাদ জানানো বিরোধী দলের পক্ষ থেকে এর পরিপ্রেক্ষিতে জনাব কাজী মামুন বলেছেন যে সাধুবাদ তো জানানোটা জরুরি এই জন্য যে, কারণ আপনাকে বুঝতে হবে জামাত কখনোই মানে চায়না বেল্টের আপনার যে পলিটিক্স, জিওপলিটিক্স, সেটা তো জামাত অবশ্যই সাধুবাদ জানাবে। বিকজ আমরা তো আর আওয়ামী লীগের কাছে আবার স্বামী স্ত্রীর সম্পর্কের মতো বিএনপি আওয়ামী লীগের মতো ভারতের সাথে আমরা যেতে পারি না। আমরা যেহেতু যেতে পারি না, সেজন্য আমাদেরকে কি করতে হবে, সাস্টেনেবল ব্লুপ্রিন্ট কূটনীতি আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। সেই এস্টাবলিশ করতে গিয়ে আমরা 2 নৌকাতে না গিয়ে আমরা সব নৌকাকে আমরা কিন্তু আমাদের জাহাজে উঠাই নেব। তা আমাদের নেতার যেই পলিসিগত যে অ্যাপ্রোচ এবং উনি যেটা করতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী এবং বাংলাদেশকে একটা মাথা উঁচু করে থাকার মতো একটা জাতিতে পরিণত করার জন্য উনি হচ্ছে বিরোধী দল এবং বিরোধিতার কারণে বিরোধিতা করবে, অবশ্যই বিরোধিতা করবে তারা, যেখানে আমাদের রং থাকবে। কিন্তু যেটা সাধুবাদ জানার মতো দেশের জনগণের এবং বাংলাদেশের রাজনীতি এবং কূটনীতিতে এবং বাংলাদেশের জিওপলিটিক্সে বাংলাদেশের পক্ষে আসবে, সেটা বিরোধিতার স্বার্থে শুধু বিরোধিতা করার জন্য তো না, দেশের স্বার্থে আসবে যে জিনিসগুলো, সেগুলো অবশ্যই আমাদের পক্ষে থাকতে হবে। তিস্তা ব্যারেজের জন্য আমরা চায়না যাবে না, তাহলে উনি আসবো। অ্যাডভোকেট মনিরুল ইসলাম,
আপনাকে ধন্যবাদ শামীম, আপনাকে অসংখ্য গুরুত্বপূর্ণ সফর। জামাতে ইসলাম বিরোধী দলের পক্ষ থেকে এই সফরকে সাধুবাদ জানানো হয়েছে। কেন সাধুবাদ জানানো হয়েছে? ধন্যবাদ প্রিয় উপস্থাপক ভাই, আমাদের সহ আলোচক বৃন্দ, ওনাদেরকে ধন্যবাদ। যারা আজকে আমাদের প্রোগ্রাম দেখছেন সকলের প্রতি শুভেচ্ছা। 17 বছর অর্জন করতে সেখানে পারেনি। চায়নার আপনি সেক্ষেত্রে বলছেন যে চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক শেখ হাসিনার আমলে তারা চেষ্টা করেছে কিন্তু পারেনি, আপনি এটি তারা, বলছেন। হ্যাঁ, আমি এটা আমার চায়নাতে বিশ্লেষণ এত থেকে আমি বিনিয়োগ, পদ্মা ব্রিজ থেকে শুরু করে চায়না ইপিজেড থেকে আমার প্রশ্নটা কি? প্রশ্নটা আপনার প্রশ্ন আপনি বিশ্লেষণ করবেন কিভাবে? দুইটার এই মধ্যে দুইটার মধ্যে পার্থক্যটা? দুইটার বিশ্লেষণ আপনার কাছে কি? দুইটা এক সফরের পরে একজনের পতন হয়ে গেল। হ্যাঁ, এই কথাটাই একটা আমি বলবো আর কি যে মিনিংলেস। আমরা কথা বলছিলাম কেন ভারত সফরে না গিয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া এবং চীন সফরে গিয়েছিলেন, এবং ভারতে জনাব আকবর প্রধানমন্ত্রী যেদিন ফেব্রুয়ারিতে যখন তিনি শপথ নিলেন প্রাইম মিনিস্টার হিসাবে, ভারতের লোকসভার স্পিকার তিনি এসেছিলেন কিন্তু বাংলাদেশে, জি এবং লোকসভার স্পিকার যখন আসেন তখন প্রধানমন্ত্রীর হাতে তিনি একটি চিঠি হস্তান্তর করেন। জি জনাব মনির এই তথ্য পেতে একটু সহযোগিতা হবে। এই চিঠিতে নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান। দিয়েছেন, হ্যাঁ। চায়নার পক্ষ থেকে চায়নার হাইকমিশন এসছেন নিশ্চয়ই, অবশ্যই। কিন্তু বাংলাদেশের বাইরে গুরুত্বের হিসাবে ভারত তাদের একজন গুরুত্বপূর্ণ নেতাকে বা রিপ্রেজেন্টেটিভকে বাংলাদেশে পাঠিয়েছে। পাকিস্তানও ঠিক একইভাবে পাঠিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বা স্পিকারকে পাঠিয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট তিনি বাংলাদেশে এসেছিলেন অনেক গুরুত্বপূর্ণ হিসাবে, এরকম বিভিন্ন দেশ তাদের প্রতিনিধি পাঠিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী তিনি বেছে নিয়েছেন মালয়েশিয়া এবং চায়না। ভূ রাজনীতিতে এটি কি বিএনপির রাজনীতির জন্য একটি কি মেসেজ, নাকি ভারতের সাথে আগের সরকারের যে সম্পর্ক ছিল, বিশেষ করে শেখ হাসিনা ভারতে অবস্থান করার কারণে, এটি ভারতের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি জবাব? প্রথমত ধন্যবাদ ফরহান ভাই, আমাকে সেকেন্ড সেগমেন্টে আপনার সুযোগ দেওয়ার জন্য, বলার জন্য। যে প্রশ্নটা আপনি করেছেন আমি আপনাকে চেষ্টা করব গুছিয়ে ব্যাপারটা বলার জন্য। দেখেন, আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রাইম মিনিস্টার মালয়েশিয়া এবং চায়না ফলো আপ ভিজিট যেটা ছিল সেটা ইন্ডিয়াতে না করে আপনাদের প্রশ্ন হচ্ছে যে কেন ওনাদের কাছে গেলেন। তো এখন প্রশ্নটা হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু আমাদের প্রাইম মিনিস্টারকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন। হ্যাঁ, আপনি যেটা বললেন স্পিকার সাহেব এসে গেছেন, কিন্তু আমন্ত্রণটা নেওয়ার মতো যে ধরনের আমাদের অফিসিয়াল প্রস্তুতি নিতে হবে, ইন্ডিয়ার সাথে যে দ্বিপক্ষীয় যে সমস্যাগুলো আমাদের আছে সেগুলো নিয়ে তো আমাদের একটা প্রস্তুতির মাধ্যমে আমরা কিন্তু ওখানে যাব না তা না, আমরা তো যাব, এরপরেই তো আমরা ইন্ডিয়াতে সফরে যাব। কিন্তু ইন্ডিয়ার সাথে আমাদের কিছু আভ্যন্তরীণ কিছু প্রবলেমও আছে। সেটা হচ্ছে মানুষের পারসেপশন দ্যাট আমাদের যারা এখন বর্তমান সরকারে আছেন, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, প্রত্যেকের সাথে ইন্ডিয়ার কিন্তু খুব যে ভালো সম্পর্ক এটা কিন্তু আপনি বলতে পারবেন না। হ্যাঁ, পিপল পারসেপশন সেটা আপনি যদি খেয়াল করেন, আওয়ামী লীগের যে স্বৈরাচারী সরকারের যে ফেসিস্ট সরকারের যে পেতাত্তারা ওখানে সবাই ঘাঁটি মোড়ে বসে আছে। হ্যাঁ, আর সেখানে তারা ওখান থেকে বসে কিন্তু বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। তা আপনি যে একটা জায়গায় যাবেন, যে বাসায় আপনি বেড়াতে যাবেন, আপনার বাসায় আপনি আমার দাওয়াত দিলেন, আপনি ডাকাত কতগুলি বসায় রাখছেন ওখানে, এগুলোর কোনো ফয়সালা করতেছেন না, এবং ফাঁসির রায়ের আদেশ হয়ে গেছেন শেখ হাসিনাকে তো ওনারা ফেরত দিয়ে বাংলাদেশে নিয়ে আসতেছেন না। তো ওই যে জিনিসগুলো, যে লেগেসিগুলো রয়ে গেছে, আভ্যন্তরীণ যে দ্বিপক্ষীয় লেগেসি, সেই লেগেসিগুলো ওগুলোকে যদি পাশ কাটায় আমি যদি দেশকে উন্নয়ন করতে চাই, উন্নয়নধর্মী যদি প্ল্যান করতে চাই, তাহলে আমার ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়নগুলো নিয়ে আমাদের যে একনিকের যে বৈঠকের মাধ্যমে যেসব আপনার বড় মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন করার জন্য যেসব করা হয়েছে, প্রস্তাবনা করা হয়েছে, তার সাথে সাথে আমাদের যে বাজেট হয়েছে, বাজেটের সাথে সাথে আমাদের কিন্তু নির্বাচনী ইশতেহারে একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, সেটা হচ্ছে যে কর্মসংস্থান সৃষ্টি করা এবং প্রবাসী বিনিয়োগ নিয়ে আসা। পাশাপাশি আমাদের কিন্তু জিও পলিটিক্সটাকে আমরা একটা ব্লু সাস্টেনেবল জিও পলিটিক্সে নিয়ে যাবো। সেই ব্লু সাস্টেনেবল জিও পলিটিক্সটা কি, এই প্রথম আমরা কিন্তু টার্গেট করে নিয়েছি যে আমরা মালয়েশিয়া এবং প্লাস আমরা চায়না, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি সাস্টেনেবল
আপনার জিও পলিটিক্স, সেটাতে আমরা কি অর্জন করেছি? আমরা অর্জন করেছি অর্জনের বিষয়ে আপনি না, আমি বলেছেন, এক মিনিট আমাদের বলে সময় দিচ্ছি, শেষ। এক মিনিটে বলে দিচ্ছি। আমরা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল যে বিনিয়োগ হবে সেটার ব্যাপারে কথা বলেছি। আমরা কথা বলেছি কালচারাল যে এক্সচেঞ্জ হবে, শিক্ষার মধ্যে, যেমন ধরেন আমরা কিন্তু আমাদের মান্দারিন, আমাদের যে চাইনিজ ভাষাটা, ওকে, আমি আসছি আপনি জানেন আমি চাইনিজে আলোচনার সফলতা নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি যে ভারত সফরে না গিয়ে চায়না এবং মালয়েশিয়াকে বেছে নেয়ার, এটি কি রাজনৈতিকভাবে ভারতের প্রতি জবাব, বিশেষ করে শেখ হাসিনা ভারতে থাকার প্রেক্ষিতে বাংলাদেশের সাথে ভারতের যে কূটনৈতিক যে স্থবিরতা বিরাজ করছে তার জবাব কিনা? ধন্যবাদ ফারহান ভাই। আমি বলবো যে এটা এক বাক্যে, যে এটা কূটনৈতিক ভাষায় যদি আপনি কোনো কিছু জবাব দিতে হয় তাহলে এই সেই জবাবের সূচনা এটা। গত 17 বছর যে অত্যাচার বাংলাদেশ সহ্য করেছে, বাংলাদেশের জনগণ সহ্য করেছে, এটা কি শুধু আওয়ামী লীগের একক চিন্তা এবং তাদের একক উদ্দেশ্যে সেটা হয়েছে? আপনি কি হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং যে তারা হয়েছে, এটার জন্য শুধু আওয়ামী লীগ একাদাই আপনি মনে করেন? এটার পিছনে কি কোনো রাঘব বল ছিল না, অন্য বিদেশি কোনো শক্তি ছিল না আপনি মনে করেন? আমি তো মনে করি ছিল। আমি সেই প্যানেলের একজন। মামুন যোগ দিলে আমরা তাকেও একই প্রশ্ন করতাম। তবে আমরা যাব এখন জাসদের সভাপতি জনাব হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলা। আসলে তার বিরুদ্ধে কি মামলা, কি তথ্য আছে আপনার কাছে? হত্যা মামলা আইসিটিতে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। ওকে, আগামীকালকে তার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করার কথা, এবং এই রায়ের বিষয়ে আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা হলো গিয়া যে আমি কিন্তু লয়ার না, বাট আমার একটা বিশ্লেষণ আছে। আপনাদের কাছে আসছি। অপরাধী যদি অপরাধ করেও তারও তো বিচার পাওয়ার একটা প্রক্রিয়া আছে বাংলাদেশে, তারও তো ন্যায় বিচার পাওয়া তার অধিকার। স্কাইপি কেলেঙ্কারির পর বর্তমান আইসিটি অ্যাক্টে যে মামলাগুলি হচ্ছে, রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তিকে আবারও একই নাটকের অংশ করা হচ্ছে কিনা, আইসিটি অ্যাক্টের একই নাটকের তিনি ভিকটিম হতে চলেছেন কিনা? ফারহান ভাই, ধন্যবাদ আপনাকে। আমি একজন আইনের ছাত্র হিসেবে আইনের ভাষায় বিশ্বাস করি। এই রায় নিরপেক্ষ হবে? ফারহান ভাই, ধন্যবাদ আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য, এই পয়েন্টে বলার জন্য। ভেরি স্পেসিফিকলি, ভেরি অর্গানাইজ পয়েন্টটা আমি আপনাকে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনি দেখেন বিচারপতি সিনহা সাহেব, হ্যাঁ, উনি ওই এসিটি অ্যাক্টের কিন্তু উনি একজন প্রধান বিচারপতি ছিলেন। উনি কিন্তু ওনার তত্ত্বাবধানে কিন্তু জামাতের যে নেতৃস্থানীয় ব্যক্তিদের ফাঁসি দেওয়া হয়েছিল। উনি নিজেই বলেছেন এটা একটা ফ্যাব্রিকেটেড বিচার ছিল, তাই না? তো ওনার যে ফ্যাব্রিকেটেড বিচার ছিলেন, ওটা স্কাইপি কেলেঙ্কারিটা ওটা আরও কিন্তু এটাকে আরও একটু শক্ত ভিত্তি দেয়। তারপরে আপনি আসেন এই যে এসিটি অ্যাক্টের মাধ্যমে ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস গ্রুপ, অন্যান্য যেসব সংগঠনগুলো আছে, তারা কিন্তু তখন অতটা ইনভলভ হয়ে কিন্তু এটা কাজ করতে পারে নাই। এখন যে বিচারগুলো হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল যে মিডিয়া, ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস গ্রুপ আছে, অন্যান্য সবাই আছেন। এর পাশাপাশি এটা কিন্তু অনলাইনে এবং সরাসরি কিন্তু টিভিতে বা মিডিয়াতে এটা কিন্তু একেবারে ওপেনলি কিন্তু বিচার কার্যক্রমটা পরিচালিত হচ্ছে। এখানে যুক্তিতর্ক হচ্ছে, বিচারটা মানুষ দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, এটা একটু এভিডেন্সিয়াল, একেবারে এভিডেন্স রয়ে যাচ্ছে এখানে। কিন্তু ওখানে ওই সময়গুলোতে এটা কিন্তু ছিল না। এখন এখানে যদি কেউ যদি দেখেছি শেখ হাসিনার পক্ষে যিনি আইনজীবী নিযুক্ত হয়েছিলেন, তিনি হেসে হেসে বলছেন তার মন খারাপ। তো এখন আপনি হেসে বলছেন তার মন খারাপ, এটি কি একজন লয়ারের জন্য ডিফেন্ডেন্টের পক্ষের আইনজীবী যার ফাঁসির দণ্ড হয়ে গিয়েছে, তিনি হেসে বলছেন? আপনি তার চেয়ে বড় কথা যে আমি আপনাকে বলি যে আমাদের নেতা এই বিচার প্রক্রিয়াকে আপনি বলছেন যে নিরপেক্ষ, সুষ্ঠু এবং সারা জাতি দেখছে এবং সারা জাতি এটিকে মেনে নেবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে এবং প্রসিকিউটর ছিল জামাতের লোক, এই তাজুল ইসলাম ছিল জামাতের লোক, এবং সে প্রসিকিউটর। আমি একটু ক্লিয়ারলি বলে দিই, তাজুল ইসলামের কথা আমি একটু বলে দিচ্ছি আইনের ভাষায়। 30 সেকেন্ডে বলবেন। আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি খেয়াল করেন যে বিচার কার্যক্রমটা যখন পরিচালিত হয়, তখন কিন্তু স্কাইপি কেলেঙ্কারি, অন্যান্য যেসব ব্যাপারগুলো আসছে, তার পাশাপাশি আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে একটা যে বিচার কার্যক্রম চলছিলেন, সেখানে একজন বিচারপতি ওনার বিরুদ্ধে রায় না দেওয়ার কারণে দেশ ত্যাগ করতে হয়েছেন। ধন্যবাদ। আপনি জানেন বোধহয় ওটা। আমি প্রশ্ন করেছিলাম এই একই আইসিটি অ্যাক্টের অধীনে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মামলা রায় হয়েছে, এখন জনাব হাসানুল হক ইনুর বিরুদ্ধে আগামীকালকে রায় হবে।
এটি কি রিফ্লেকশন করে কিনা আওয়ামী লীগ যে বা করা উচিত কিনা আওয়ামী লীগের যে আইসিটি অ্যাক্টের বিরুদ্ধে যে অভিযোগগুলি ছিল, যে যে বিষয়গুলি প্রকাশ্যে এসছে স্কাইপে কেলেঙ্কারি সহ, এই সময়টি আবার আওয়ামী লীগের বিরুদ্ধে ফিরে আসলো কিনা? দেখুন, আইসিটি অ্যাক্টে যে বিষয়টা ছিল সেটা আসলে যুদ্ধাপরাধের বিচারের জন্য 2024-এ যেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য। আইসিটি একটা মূলত করা হয়েছিল যুদ্ধাপরাধের বিচারের জন্য, সেটা এবং পরবর্তীতে সেটি amend করা হয়েছে। এক্সটেন্ড করে মানবতা বিরোধী অপরাধটাকে যুক্ত করা হয়। জি। এখন আপনি আপনাদের আলোচনা অসংখ্য ধন্যবাদ। আর কোনো কারণ নেই, এটা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান, দেখা হবে আগামী অনুষ্ঠানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।